আজকে আবার এসে পড়েছি তোমাদের মাঝে ক্লাস নেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিন আশা করি ভালো আছো, যদিও কেউ কেউ খারাপ আছো হয়তো। যাই হোক, ব্যাপার না। গতকালকে তোমাদেরকে ভার্ব পড়াইছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওইটার মর্মার্থটা আবার বলে নেই। সেটা হচ্ছে যে ভার্বটা টেন্স ও নাম্বার অনুসারে পরিবর্তিত হয় সেটা ফিনাইট, আর যেটা পরিবর্তন হয় না সেটা নন ফিনাইট। আস্তে আস্তে তোমরা নিজেরাই বুঝতে পারবে, যদি একটু তোমাদের কাছে তারপর আনইজি মনে হয়, তারপর আস্তে আস্তে বুঝে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিপ কাম অ্যান্ড কুল, সব বুঝতে পারবে আস্তে আস্তে। এরপরে আছে কী যেন বললাম, আজকে শীটে তোমাদের আছে প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্বটা তোমরা সবাই জানো। প্রিন্সিপাল ভার্বটা কি, অক্সিলারি ভার্বটা কি। বাক্যের যে একমাত্র ভার্ব থাকে বা প্রধান ক্রিয়া থাকে বা প্রধান ভার্ব থাকে, যে মূলত এই বাক্যটা গঠনে মূল সহযোগিতা করে বা অর্থটা সামনে নিয়ে যাওয়ার জন্য বা অর্থটা গঠন করার জন্য প্রধান ভূমিকা রাখে, সেটা কি প্রিন্সিপাল ভার্ব বলা হয়। এগুলো তোমরা সবাই জানো, এগুলো দিয়ে আমি টাইম লস করতে চাই না। অক্সিলারি ভার্বটাও তোমরা জানো, যে ভার্বটা অর্থ পূরণের ক্ষেত্রে বা ওই ভার্বটাকে সাহায্য করার ক্ষেত্রে কাজে লাগে। এখানে দেয়া আছে, উদাহরণ সহকারে দেয়া আছে। আশা করি তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। আর একটা কথা হচ্ছে যে অক্সিলারি ভার্বটা কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে যখন ওই ভার্বে আর কোনো প্রিন্সিপাল ভার্বের দরকার হয় না। যেমন আই অ্যাম মনির, এখানে অ্যামটা একটা একমাত্র ভার্ব এবং এই ভার্বটাই এই সেন্টেন্সটার একটা প্রিন্সিপাল ভার্ব। আই হ্যাভ আ নাইস পেন, এখানে হ্যাভ একটা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। আমি তোমাদেরকে আজকে যেটা পড়াতে চাই মূলত সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। এই দিস ইজ টোটালি আননোন টু ইউ ম্যান। তোমার কাছে এটা সম্পূর্ণ অপরিচিত একটা বিষয়, যে ট্রানজিটিভ কি এবং ইনট্রানজিটিভ কি। ট্রানজিটিভ হচ্ছে the verb which takes an object to complete its meaning. ইনট্রানজিটিভটা হচ্ছে the verb which does not take object to complete its meaning. লেখাগুলো খুবই কাগজ ঠ্যাং পকেট ঠ্যাং হয়েছে, টেনশন মাত কিজিয়ে। আমি বলে দিচ্ছি, ট্রানজিটিভ TRANSITIV, ট্রানজিটিভ the verb sorry man, মুখে বলছি কিন্তু লেখি নেই। যাই হোক, the verb which take an object to complete, to লেখি নেই। ও ম্যান, রিপ টু মাইসেলফ, রেস্ট ইন পিস, মরে গেলাম, এত ভুল। আচ্ছা,
দ্য ভার্ব হুইচ টেকস অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং, অর্থাৎ একটা সেন্টেন্স পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য, টু এক্সপ্রেস ইটস কমপ্লিট মিনিং, যার অবজেক্ট দরকার হয় সেটা ট্রানজিটিভ, আর যার অবজেক্ট দরকার হয় না তাকে ইন্ট্রানজিটিভ বলে। এক কথায় তোমরা যদি তোমাদেরকে যদি বলি সেটা হচ্ছে যার অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, আর যার অবজেক্ট নাই সেটা ইন্ট্রানজিটিভ। এরপরে তোমাদেরকে আরেকটু আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ দ্যাট একদম ভেরি বিগিনিং আমাদের ক্লাস যখন হয়েছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার 4 রকম হতে পারে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এরকম 4টা সিস্টেম আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, ওখানে বলা হয়েছিল যে সকল সেন্টেন্সের শেষেই অবজেক্ট নাই। আমরা একটা জাতীয় স্ট্রাকচার বানাই নিয়েছি। কীরকম? একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্সে যদি কেউ কাউকে জিজ্ঞেস করে যে একটা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার বলো তো, তুমি বলবো যে স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নর্মালি দিস ইজ না, সব সেন্টেন্সের অবজেক্ট থাকে না, সব সেন্টেন্সের অবজেক্ট থাকে না। তাহলে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে কি এবং কাকে প্রশ্নের উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আমি তোমাদেরকে একটু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন I want a cup of tea. Cup of tea. আচ্ছা, আর I go to school. এরপরে ফায়ার burns. It is raining. আচ্ছা, এই যে 4টা সেন্টেন্স আমি লিখেছি, এই 4টা সেন্টেন্সের মধ্যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কোন ভার্বটা, 4টা সেন্টেন্সের মধ্যে 4টা ভার্ব আছে। 1 নম্বর হচ্ছে want, 2 নম্বর হচ্ছে go, 3 নম্বর হচ্ছে burns, 4 নম্বর হচ্ছে raining কিন্তু ওটা, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে রেইনিং। তোমাদের এখন আই ওয়ান্ট টু সে ইউ দ্যাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্যাট কোন ভার্বটা কোন প্রকার ভার্ব, অর্থাৎ এই 4টার মধ্যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। আমি আগেই বলে দিয়েছি যেটার অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যেটার অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তোমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো যে স্যার প্রথম দুটো হচ্ছে ট্রানজিটিভ আর পরে দুটো হচ্ছে ইনট্রানজিটিভ, কারণ ওয়ান্টের পরে অবজেক্ট আছে, গো এর পরে অবজেক্ট আছে, আর বার্নের পরে কোনো অবজেক্ট নাই, আর রেইনিং এর পরেও কোনো অবজেক্ট নাই। তাহলে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে প্রথম দুটো ভার্ব হচ্ছে ট্রানজিটিভ আর পরের দুটো ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ। এবং এইটা তোমরা বলতে পেরে তোমরা অলরেডি হিসাব করে ফেলেছো যে উপরের দুইটা হচ্ছে ট্রানজিটিভ আর নিচের দুইটা হচ্ছে ইনট্রানজিটিভ। হয়ে গেছে আমার, ছাড়ে ওইটা বলছে না, এটা হয়নি, তুমি ভুলের মধ্যে আছো। হয়নি কেন সে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি এবং কাকে প্রশ্নের উত্তরে আমরা অবজেক্ট পাই, কি এবং কাকে প্রশ্ন করার উত্তরে আমরা অবজেক্ট পাই, অর্থাৎ ভার্বকে আমরা কি এবং কাকে প্রশ্ন করব। আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই? আমি চাই একটা কাপ অফ টি, অর্থাৎ কি প্রশ্নের উত্তর হচ্ছে এক কাপ চা। আই গো টু স্কুল, এখন বউকে কি প্রশ্ন করো তো? আই গো টু স্কুল, আমি কি যাই? হয় নাথিং, কিছুই হয় না। আর এটা কি প্রশ্নের আনসারও না। এটা যেহেতু কি প্রশ্নের বা কাকে প্রশ্নের আনসার না, তার মানে এটা অবজেক্টও না, এটা অবজেক্ট না, এটা অ্যাডভার্ব। এটা তোমাদেরকে ওই সময় বুঝাইছিলাম, আবার যখন সময় আসবে তখন বুঝিয়ে দেবো। তবে এখন যতটুকু বোঝার সেটা হচ্ছে যে এটা অবজেক্ট না ম্যান, কারণ অবজেক্ট হতে হলে কি এবং কাকে প্রশ্নের আনসার থাকতে হবে। ঠিক আছে কথাটা? যেমন আই লাইক হিম, আই লাইক হিম অথবা হার। হ্যাঁ, এখন এই যে আমি লাইক করি কাকে লাইক করি? তাকে অথবা তাকে। এই যে কাকে প্রশ্নের আনসারটা আমরা তাকে পেয়ে গেলাম, তার মানে কি এখানে একটা অবজেক্ট বিদ্যমান, অবজেক্ট ইজ বিদ্যমান হিয়ার। এইটা হচ্ছে অবজেক্ট, এইটা যদি এটা পরিবর্তে দিই এটাও একটা অবজেক্ট। তবে
যদি অবজেক্ট আছে যেহেতু, তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা যদি না বুঝো আমি আবার বুঝিয়ে দেওয়ার কথা বলতেছি। প্রথম সেন্টেন্সটায় আমাদের প্রথম কন্ডিশন ছিল এরকম যে যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটাই হচ্ছে ট্রানজিটিভ, যে ভার্বটার অবজেক্ট থাকবে না সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। কাম টু দ্য পয়েন্ট। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট কি? ভার্বের পরে কোনো কিছু থাকলেই কি আমরা সেটাকে অবজেক্ট বলবো? নো ম্যান। অবজেক্ট হচ্ছে কি বা কাকে প্রশ্নের আনসারে আমরা যাহা পাইব তাহাই হচ্ছে অবজেক্ট। নিচে নিচে স্টার দিয়ে লিখে রাখো কি এবং কাকে, বা হোয়াট, ইন দ্য কোশ্চেন অফ হোয়াট আর হুম উই হ্যাভ দ্য অবজেক্ট। লেখো, স্টার দিয়ে লিখে নাও যে in the question of who what and whom we get অবজেক্ট। আমরা কি করি? ইন দ্য কোশ্চেন অফ হোয়াট অ্যান্ড হুম উই গেট অবজেক্ট। এই লাইনটা লিখে নাও যে ইন দ্য কোশ্চেন অফ হোয়াট অ্যান্ড হুম উই গেট অবজেক্ট। যদি এই হোয়াট আর হুম কোশ্চেনের আনসার ভার্বের পরে না থাকে তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি না। যেমন ওখানে ছিল আই গো টু স্কুল, গোকে কি এবং কাকে প্রশ্ন করাই যায় না, এটা অমূলক, এটা অসুস্থ একটা প্রশ্ন, এটা করা যায় না। যেহেতু ওটাকে করাই যায় না তাহলে ও আনসার আর কোথায় পাবে? কিন্তু লাইককে প্রশ্ন করা যায়। আই লাইক সুইটস, আমি কি পছন্দ করি? সুইটস পছন্দ করি। তার মানে কি প্রশ্নে আমরা সুইটস পেয়ে গেছি? লাইক একটা কি ভার্ব? লাইক একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি বলা হয় he swims in the pond, he না she swims in the pond। বুদ্ধিমান এবং বুদ্ধিমতী স্টুডেন্টসরা আমার, তোমরা পারলে এটা বলে দাও যে এটা এই যে সুইমস কোন প্রকার ভার্ব। তোমাদেরকে সময় দেওয়া হলো মাত্র 10 সেকেন্ড, ভিডিও স্টপ করে নাও। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। কিছু কিছু মানুষের হবে, সবারও হতে পারে, আই ডোন্ট নো। যদি তুমি ঠিকমতো বুঝে থাকো, জাস্ট সুইম ভার্বটাকে কি এবং কাকে প্রশ্ন করা যায় কিনা বা করলে আনসার আসে কিনা সেইটা দেখো। হি সুইমস, সে সাঁতার কাটে, কি সাঁতার কাটে, কাকে সাঁতার কাটে? নো, ফালতু প্রশ্ন। তার মানে সুইমকে কি এবং কাকে প্রশ্ন করাই যায় না, এটার শেষে অবজেক্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। তাহলে আমরা বলতে পারি সুইম একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি একই ভার্বকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি। একই ভার্ব, যেমন she plays football, she play football, আর she plays in the field। খুঁজকে বাইর করে ফেলো, ভিডিওটা স্টপ করে 10 সেকেন্ডের মধ্যে লিখে ফেলো যে এটা কোন প্রকার ভার্ব। প্লে, ভার্বটা দুটোই প্লে। এখন এটার ইট উইল ডিপেন্ড অন ইটস ইউজের উপর ডিপেন্ড করবে এটা কোন প্রকার, কোনটা কোন প্রকার ভার্ব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো যে প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রথমটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, পরেরটা হচ্ছে ইনট্রানজিটিভ। প্রথমটা ট্রানজিটিভ হওয়ার পেছনে যুক্তিটা কোথায়? তার কারণ হচ্ছে শি প্লেস, সে খেলে, কি খেলে? ফুটবল খেলে। শি প্লেস
ইন দ্য ফিল্ড, সে খেলে, কি খেলে উত্তর এখানে নাই, কোথায় খেলে সেটার আনসার আছে, তার মানে ওয়্যার। ওয়্যার কোশ্চেনের আনসারে আমরা যেটা পাবো সেটা কিন্তু অবজেক্ট না, ওয়্যার কোশ্চেনের আনসার আমরা পাবো অ্যাডভার্ব। তোমাদেরকে প্রিভিয়াসলি আই হ্যাভ সেড ইট যে প্রিন্সিপাল কি জানো, যদি অবজেক্ট পাইতে হয় তাহলে সেটা কি এবং কাকে প্রশ্নের, কোথায় প্রশ্নের আনসার সেটা অবজেক্ট না, কোথায় প্রশ্নের আনসারে আমরা অলওয়েজ পাই কি একটা কি জানো বলে, কোথায় প্রশ্নের আনসার আমরা পাই অ্যাডভার্ব। এরপরে আসি আমরা, চার্টে লেখা আছে, আশা করি তোমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভটা বুঝছো। চার্টে লেখা আছে প্রাইমারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি আর মোডালের ওরকম কোনো সংজ্ঞা নেই, এগুলো আইডেন্টিফাই করারই মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি। Oh man. প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। আরেকটা মোডাল লিখতেছি, মোডালটা। প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে অক্সিলারিগুলো, যে অক্সিলারি এটার কোনো সংজ্ঞা ওরকম নাই, আমি খুব একটা দেখি নাই কোথাও, জাস্ট লেখা নাও এম is, are, was, were। এরপরে আছে have, has, had। মনে রাখবা এই কয়টাকে বলা হয় বার বি ভার্ব, এইটাকে বলা হয় বি ভার্ব, আর এই কয়টাকে বলা হয় হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বি ভার্ব বলে যে বি ভার্ব কয়টা, তুমি বলবো 5টা। বি ভার্বগুলো কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর হ্যাভ ভার্ব কয়টা, হ্যাভ ভার্ব 3টা, কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেষ। এরপর আছে মোডাল অক্সিলিয়ারি। মোডাল মোডাল অক্সিলিয়ারি, ও ম্যান, অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি কোনগুলো, সেটা হচ্ছে শ্যাল, শুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, may, might, must, ought to, used to, be going to, be going to। এই বি মানে হচ্ছে কিন্তু ওই অ্যামিজার ওয়াজ, অর্থাৎ এখানে হবে এম বিং, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। 5টা ভার্ব এখানে লেখা যেহেতু সম্ভব না, সেটা লিখলে একটু অকওয়ার্ড লাগবে, সেজন্য আমি তোমাদের এখানে লিখে দিয়েছি বি গোয়িং টু, ইন শর্ট। আর বি মানেই অ্যামিজার ওয়াজার, অ্যামিজার ওয়াজার মানে বি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তারপরে নিড, ডেয়ার, নিড, ডেয়ার, এই কটা হচ্ছে খাঁটি মোডাল অক্সিলারি, আর উপরের কটা হচ্ছে
একদম খাঁটি প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি কটা তোমরা লিখে নেবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে সব সময়, এভরি টাইম তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। এই প্রাইমারি আর মোডাল অক্সিলারির কিছু ব্যবহার আছে ইন ডিটেলস, সেটা এই মোডাল অক্সিলারি নিয়েই হয়তো আরও দুইটা ক্লাস করতে হতে পারে। আজকে আর এগুলো ডিটেলসে যাব না, আমি আর 2-3টা কথা বলবো এই সম্পর্কে। সেটা হচ্ছে যে মোডাল অক্সিলারিটা কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। তোমরা লিখছো নিশ্চয়ই খাতায়, আমি একটু মুছে ফেলি। লিখতে পারো যে প্রাইমারি অক্সিলারি verbs can be used as a, এটা স্টার দিয়ে লিখে রাখো, স্টার, as a principal verb, but modal can't be। মোডাল অক্সিলারি কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না, কারণ আমি দেখাই, অ্যামিজা ওয়াজার দিয়ে যে কোনো একটা সেন্টেন্স তুমি তৈরি করো হ্যাভ হ্যাজ হ্যাড দিয়া, যেমন শি হ্যাজ আ খার, শি হ্যাজ আ খার। এরপরে আই অ্যাম আ বয়, শি ইজ আ গার্ল, ইউ আর আ বয়, এরকম অ্যামিজা ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড, এই 8টা দিয়ে যে কোনো সেন্টেন্স তৈরি করা যায়, যে সেন্টেন্সটার একমাত্র ভার্ব হিসেবে এই ভার্বটাই বসবে এবং এটা প্রিন্সিপাল ভার্ব হবে। কিন্তু তুমি কোনোভাবেই শ্যাল উইলকে ব্যবহার করতে পারবে না, যেমন শি উইল আ ডক্টর, ডাজ মেক এনি সেন্স? এটা কোনো অর্থ তৈরি করতে পারে, এটা কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না। তবে কি করতে পারে, যদি আমি এটার সাথে একটা বি বসাই দিই, শি উইল বি আ ডক্টর, কিন্তু তখন ব্যাপার হচ্ছে এই বি তো প্রিন্সিপাল ভার্ব, তখন উইল আর প্রিন্সিপাল ভার্ব থাকবে না। আমি তোমাদেরকে বুঝাতে চাইছি যে মোডাল অক্সিলারি ভার্ব কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল নেই। আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এই যে ভার্বগুলো অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো, এই প্রাইমারি ভার্বগুলো অক্সিলারি ভার্বগুলোকে আবার মোডাল অক্সিলারি হিসাবে তৈরি করা যায়, অর্থাৎ এগুলো মোডাল হিসাবে ইউজ করা যায়। উই ক্যান ইউজ প্রিন্সিপাল ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব অ্যাজ আ মোডাল। এটাকে আমরা মোডাল হিসেবে ব্যবহার করতে পারি, এটার পর একটা টু ব্যবহার করে। যেমন দেখাই, আগে রুলসটা লিখি, উই ক্যান ইউজ primary auxiliary verb as a modal adding to next to them next to them মানে তাদের পরে অর্থাৎ এই ভার্বগুলোর পরে একটা টু যোগ করে আমরা আবার এগুলোকে মোডাল হিসেবে ব্যবহার করতে পারি। তার মানে দাঁড়ালো এটা যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব মোডাল হিসেবে ব্যবহার করা যেতে পারে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আবার ওদিকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বটা অনেক কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মোডাল আবার শুধু মোডাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন আমি তোমাদেরকে একটা আই অ্যাম টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ কমপ্লিট
কমপ্লিট মাই HW, I have to complete my HW। আচ্ছা দেখো তো এখানে ভার্ব টু, am to have to, am to have to এখানে প্রিন্সিপাল ভার্ব, am to have to এখানে কি ভার্ব, একটা মোডাল, জাস্ট মোডাল আর কিছু না, কারণ এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, এটা মোডাল অক্সিলারি ভার্ব, কো এখানে প্রিন্সিপাল ভার্ব আর কমপ্লিট এখানে প্রিন্সিপাল ভার্ব। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, এটা একদম চিরন্তন রুল এবং এটা খুব পপুলার এবং খুব দরকারি একটা রুল, সেটা হচ্ছে যে স্টার দিয়ে লিখে রাখো, আফটার মোডাল অক্সিলারি, আফটার মোডাল there will always be there will always be a base form of verb, basic form of verb, অর্থাৎ ভার্বের একদম মেইন ফর্মটা, অর্থাৎ ভি অন, এখানে আমি লিখে দিলাম ভি অন। এখন আজকালকার পোলাপান তো বুঝে না ভি ভার্বের বেসিক ফর্ম কি, ভার্বের অন এখন বুঝে ভার্ব অন, ভার্ব টু, ভার্ব থ্রি ইত্যাদি ইত্যাদি, রামসাম, হারান, পরান, কীতিস ইত্যাদি ইত্যাদি। ওকে, এখানে যেটা লিখছি সেটা হচ্ছে যে মোডাল অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট থেকে যায়। পিছনের সেন্টেন্সগুলোকে তোমরা একটু অবজার্ভ করলেই দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ সো মাচ।